স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। অভিমান ভাঙলো? অভিমান করিনি, তবে যাবি না কেন? এমনি মন চাচ্ছিল না। আচ্ছা, এসেছিস যখন বাকি কথা বাদ। বলার মাঝেই বসার ঘরে উপস্থিত হলো অরণ্য। ওর উপস্থিতি রাত্রিকে ধীর করে দিল। কুহু সেটা লক্ষ্য করে বলল, অরণ্য ভাইয়া চলে এসেছেন? আপনাকে তো আজকাল দেখাই যাচ্ছে না। ব্যস্ততা গেল দুদিন। আমাকে একা না, দীব্রকে কিন্তু দেখনি। সত্যিই তাই, দীপ্রকে দেখেনি কুহু। ও একটু চোখ বুলালো, তবে দীপ্র নেই। অরণ্য বলল, ওদিকে খুঁজে লাভ নেই, দীব্র গ্যারেজে আছে। কথাটা শুনেই আয়ানা বের হয়ে গেল। ওকে সেভাবে কেউ খেয়াল করলো না। তবে গ্যারেজের কাছে গিয়ে দেখা গেল আয়ানা দাঁড়িয়ে। অরণ্য আসা মাত্রই আয়ানা সবগুলো দাঁত মেলে দিয়ে হাসলো। ভাইয়া, আমি সামনের সিটে বসলে আপনার অসুবিধা হবে? আরে না, কে সময় দেবে। ও, থ্যাংক ইউ ভাইয়া। বলে গাড়িতে উঠে বসলো আয়ানা। কণা ফোড়ন কেটে বলল, দেখলি আপু, ঠিকই গাড়িতে উঠে বসলো। কুহু কিছু বলল না। ও বুঝেছে আয়ানার বিষয়টি। এখানে কিছু বলারও নেই আসলে। ওর অবশ্য এসব নিয়ে মাথা ব্যথাও নেই। কণা দাঁতের দাঁত চেপে গাড়িতে উঠে বসলো। ওর পাশে বসলো রাত্রি। দীপ্র ঠিক তখনই বলল, অরণ্য, তুই এই গাড়িতে উঠ। এ কথায় রাত্রি নড়ে চড়ে উঠল। অরণ্য কিছুটা অস্বস্তিতে পড়ল, তবে সরাসরি মানা করতে পারল না। শেষমেশ অরণ্য পেছনে গিয়ে বসলো। এদিকে কুঞ্জ এই গাড়িতে উঠতে চাইল, তবে আয়ানা ধমকে বেচারাকে সরিয়ে দিয়েছে। শেষমেশ কুহু ওকে নিয়ে বসেছে অন্য গাড়িতে। আয়ানা অপেক্ষা করছে দীপ্র ভাই আসবে, পাশে বসবে। কিন্তু কিছু সময় পর আবির এসে ড্রাইভিং সিটে বসলো। ওকে দেখে আয়ানা বলে উঠল, দীপ্র দাদা ভাই কোথায়? সে চালাবে না? ও অন্যটাই উঠল। এই গাড়িতে রাশ বেশি, জানিস তো, ও একটু শান্ত পরিবেশ পছন্দ করে। আয়নার মুখটা একদম কালো হয়ে গেল। ওদিকে পেছনের সিট থেকে মুচকি মুচকি হেসে চলেছে কণা। সে বেশ খুশি হয়েছে। দীপ্রকে দেখে কুহু বলল, সে কি, আপনি কেন? কুঞ্জকে নিয়ে পেছনের সিটে বসা ছিল কুহু। দীপ্র এসে ড্রাইভিং সিটে বসলো। এটা তো আবির ভাইয়ের গাড়ি। ওমা, আপনার গাড়ি তো চলে যাচ্ছে। ওটা কে চালায়? আবির, কেন? ইচ্ছে হয়েছে তাই। বলে পেছনে তাকালো দীপ্র। কুঞ্জ হাসি হাসি মুখে বলল, ইয়ে, ভালো হয়েছে তুমি এখানে এসেছো দাদা ভাই। আমাকে তো ওই গাড়িতে বসতেই দিচ্ছিল না। তোর জন্যই এসেছি কুঞ্জ। আমি জানি। বলে হাসলো কুঞ্জ। দীপ্র একটা নিঃশ্বাস ফেলে বলল, কুহু, সামনে এসে বস। আমি? কুঞ্জ যাক। কুঞ্জ বাচ্চা, ও পেছনেই বসুক, সেফটির জন্য ভালো। কুহুকে সামনে এসে বসতে হলো। দীপ্র কথা ছাড়াই গাড়ি চালাতে শুরু করেছে। কিছু সময় পর পেছন থেকে কুঞ্জ বলল, একটা গান ছাড়ো তো দাদা ভাই। যে কোনো টাইপ হলে চলবে। একদম, গান হলেই হলো। কুঞ্জ আসলেই ভদ্র মিশুক একটা বাচ্চা। শুধু ওর নিজের বোনের সাথেই বনিবনা যা হয় না। দীপ্র গান ছাড়লো। গান বাজতে লাগলো, যখন খোলা চলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। পুরো গানের সময়টাতে কুহু বারবার পাশ ফিরে চেয়েছে। দীপ্র সেটা বুঝেও তাকায়নি একবারও। গানটা কয়েকবার প্লে হতে হতে ওরা পৌঁছে গেল শপিং মলে। সেখানে আগে থেকেই বাকিরা উপস্থিত ছিল। আয়ানার মুখটা কালো আধারে ছেয়ে যায়। কুঞ্জ হই হই করে নামলো গাড়ি থেকে। সবাইকে ভেংচি কেটে বলল, ভালো হয়েছে আমাকে ও গাড়িতে বসতে দাওনি গো। দাদা ভাই তো আমার সাথেই এসেছে। কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল দীপ্র। হেসে বলল, তোরা কেনাকাটা কর, আমি কুঞ্জ আর কুহুকে নিয়ে অন্যদিকে যাই।
আয়ানা ফট করেই বলল, আমিও যাব। না, আমি যাব না। তুমি আমাকে গাড়িতে বসতে দাওনি। কুঞ্জ চোখ গরম করে চাইলো আয়ানা। দীপ্র বলল, আচ্ছা থাক, তোরা দুজন দুপথে থাক, না হলে ঝগড়া লাগতেই পারে। দীপ্র কুহু আর কুঞ্জকে নিয়ে অন্য পাশে গেল। আয়নার এবার কান্না পেয়ে গেল। কুঞ্জ হয়তো বুঝলো না সে তার বোনের কতখানি লস করে ফেললো। পুরো সময়টা রাত্রি আর অরণ্য একে অপরকে উপেক্ষা করে চলেছে, তবে এবার আর পারল না। দুজনের চোখাচোখি হয়ে গেল। রাত্রি ঠোঁট কামড়ে চাইলো। অরণ্য মুখটা গুমট রেখে বলল, একটু স্বাভাবিক আচরণ করলেও পারো। মনে হচ্ছে আমাকে দেখলে তোমার শরীর জ্বলে ওঠে। একদমই তাই, উঠে বলেই স্বাভাবিক আচরণ করতে পারছি না। সাথী, আমাকে অপমান করছো, অথচ আমি তোমাদের মেহমান। তোমাকে আমি মেহমান বলে মানি না অরণ্য। তুমি 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 একটা কথা শেষ না করেই পাশ কাটিয়ে চলে গেল রাত্রি। অরণ্যের মুখখানা অন্ধকারে ভরে গিয়েছে। আচ্ছা, প্রেমের শুরুটা তো দারুণ হয়, অথচ বিচ্ছেদ কেন এত বেদনার? আইসক্রিম খাবে বায়না ধরেছে কুঞ্জ। ওরা এসেছে একটা আইসক্রিমের দোকানে। 3টা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে দীপ্র। কুহু বুঝতে পারছে না কি হচ্ছে। সহসায় দীপ্র বলে উঠল, বিল দে। আকাশ থেকে পড়ার মতো অবস্থা কুহুর। ও নিজের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, আমাকে বললেন? তোকেই বলছি। কুহু যায় পড়ানি অবাক। ওই মানুষটাকে বুঝতে পারে না। পার্স থেকে টাকা বের করে বিল মেটায়। কুঞ্জ এখনই খাওয়া শুরু করেছে। দীপ্র একটা টেবিলে হাতের ব্যাগগুলো রেখে বলল, তোরা বস, আমি আসছি। আমি আসছি বলে চলে গেল দীপ্র। কুহু পেছন থেকে ডাক দিল, আপনার আইসক্রিম এসেই খাবো। গলে যাবে তো। ড্যাম। বলে এগিয়ে এলো দীপ্র। কুহুর আইসক্রিমটা খুলে রাখা, ও সেটা এক কামড় খেয়েছেও। সেটাই তুলে নিয়ে দীপ্র হনহনিয়ে চলে গেল। পুরো বিষয়টা কুহু বেকুব বনে গেল। এদিকে কুঞ্জ মিটিমিটি হাসছে। কুহু তাকাতেও বলল, দাদা ভাই তো তোমার খাওয়া আইসক্রিম নিয়ে চলে গেল। কুহু আসলে কি বলবে বুঝতে পারছে না। এটা কি শুধুই মনের ভুলে করা হলো, নাকি ইচ্ছাকৃত? ভাবনায় ডুবে গিয়ে কুহু অন্য আইসক্রিমটা গলিয়ে ফেলল। দীপ্র এসে দেখলো গলে যাওয়া আইসক্রিম নিয়ে হাবুলের মতো চেয়ে আছে কুহু। ওদিকে কুঞ্জ বসে বসে তখন আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম গলে গেল তো। দীপ্রর কণ্ঠে ধ্যান ফিরে পেল। একটু বিব্রত হয়ে বলল, ওহো, সমস্যা নেই, পরে ফ্রিজ করে নেব। ফোঁস করে দম ফেলল দীপ্র। হাতের ব্যাগখানা বাড়িয়ে দিতে কুহু শুধালো, এটা আবার কি? দেখ। ব্যাগখানা একটু খুলে কুহু বুঝলো শাড়ি। ও চাইলো দীপ্রের দিকে। এটা কার? তোর। আমার? আমি তো আমি দিলাম। বিপরীতে কুহু কিছু বলার পূর্বেই দীপ্র আবারও বলল, তুই আইসক্রিমের বিলটা দিলি না, ওটার জন্য শোধ দিলাম। আমিও ঋণ রাখতে চাই না। এ কথার পর কুহুর কথা আটকে গেল। ও শাড়ির ব্যাগটা রেখে বলল, দামের দিক থেকে হিসাব করলে আপনি আমাকে ঋণই করে রাখলেন। ঋণ যদি হয়েই থাকে তবে তুলে রাখ, পরে সুদ সমেত। যদি না দিতে পারি? দীপ্র দেওয়ান নিজের সব কিছু বুঝে নিতে জানে, সুদ ও আসলে। তোকে সেটা ভাবতে হবে না। বলে দীপ্র একটু অন্যদিকে গেল। কুঞ্জ তখন খাওয়া শেষ করেছে। কুহু শাড়ির ব্যাগখানা পাশে রাখতে যেতেই আয়ানা আর কনাকে আসতে দেখা গেল। আপু এটা কি রে? এসেই শুধালো কণা। কুহু উত্তর দিতে চাইছে না। ও চোখের ইশারায় কণাকে থামতে বলল, কিন্তু কণা থামছে না। ও প্রশ্ন করেই যাচ্ছে, এটা তো শাড়ি, তোরা শাড়ি কিনলি কার জন্য? কনা, একটু থাম। বল না এটা কার? আমার। তোর? তুই টাকা আনলি কখন? আমাকে তো বললি না। উফ কনা। বাহ, মা তোকে টাকা দিয়েছে, আমাকে তো বললো পরে দেবে। বলে কণা কেমন মন খারাপ করে নিচ্ছিল। ওর মন খারাপ দেখে কুহু বলল, দীপ্র ভাই দিয়েছেন, এখন চুপ কর, তুই আর কথা বলিস না। আয়না একটু দূরে ফোনে কথা বলছিল। ঠিক তখনই কণার মাথায় বুদ্ধিটা এলো। ও দুষ্টু হাসলো। গলার প্রায় সবটুকু জোর দিয়ে বলল, শাড়িটা কি সুন্দর হয়েছে রে আপু। দীপ্র ভাইয়া তোকে এত দারুণ উপহার দিল। কথাটা কানে যেতেই ঘুরে চাইলো আয়ানা। কণার হাত চেপে ধরলো কুহু।
উফ কণা, হচ্ছেটা কি? চুপ করতে বলেছি না? তুই চুপ আপু। বলে আবারও গলার সবটুকু জোর দিয়ে কণা বলল, দীপ্র ভাই আর কাউকে কিন্তু দেয়নি, তোকেই দিল। তাও কি সুন্দরী শাড়িটা। কুহু হতাশ হয়ে চেয়ে রইল। এই মেয়েটার জন্য শান্তি নেই, একদমই নেই। বুদ্ধি করে রাত্রি আর অরণ্যকে এক জায়গায় রেখে সবাই চলে এসেছিল। ভেবেছিল দুজন বুঝি একসঙ্গে ফিরবে, এতে মান অভিমান কিছু নামবে, সহজ হবে সবটা। কিন্তু তেমন কিছুই হলো না। রাত্রি ফিরল একা। ওকে দেখে কুহুর মুখটা আমের ফলশিল মতন শুকিয়ে গেল। ও গেল দীপ্রর কাছে, খবর দিতে হবে। দীপ্র গোসল নিয়ে এসেছে। ফট করে ভেতরে প্রবেশ করে ফেলেছিল কুহু। মানুষটার উন্মুক্ত বুক নজরে পড়ল। ও তড়িঘড়ি করে বলল, পরে আসছি। কুহু, পেছন থেকে ডেকে উঠল দীপ্র। কুহু দাঁড়ালো, তবে পেছন ফিরল না। দীপ্র টি শার্ট গায়ে জড়িয়ে নিয়ে বলল, আয়। পরে আসি, আপনি রেডি হন। হয়েছি। কুহু এবার পেছন ফিরে চাইল, দৃষ্টি উঠিয়ে বলল, রাত্রিপু একাই ফিরল। উফ, এবারও এদের মিশনটা ফেল। মনে হচ্ছে রাত্রিপুর বিয়ে ঠিক না করলে আর কোনো লাভ হবে না। সেটাই মনে হচ্ছে। আচ্ছা, আমি যাই। একটু দাঁড়া। কুহু দাঁড়ালো। দীপ্র কাবার থেকে একটা বক্স নামিয়ে আনলো। কুহু প্রশ্ন নিয়ে তাকিয়ে। দীপ্র বলল, সবার জন্যই টুকিটাকি উপহার এনেছিলাম। সবাইকে দেয়া হলেও তোর উপহারটা ঝামেলার কারণে দেয়া হয়নি। ভেবেছিলাম নিজে। দীপ্র কথা শেষ করলো না। কুহুর দৃষ্টি এবার নেমে এলো। ওর অস্বস্তি হচ্ছে। দীপ্র কুহুর পায়ের দিকে চাইলো, তারপর হেসে বলল, থাক ওসব কথা, এটা রাখ। তোর পা খালি দেখে ভালো লাগছে না, তাই মনে হলো দিয়েই দিই। বক্সখানা হাতে নিল কুহু। ও বুঝলো এটার মধ্যে পায়েস আছে। এখন যা, আর আমি দেখছি রাত্রি অরণ্যের বিষয়টা। আচ্ছা। বলে পা বাড়ালো কুহু। ঘর থেকে বের হতেই একটা হাত ওর বাহু টেনে ধরলো। ও পাশ ফিরে দেখলো আয়ানা। কুহু চট করে দীপ্রর দেওয়া বক্সখানা লুকিয়ে ফেললো। আয়ানার চোখে আগুন। ওকে টেনে নিয়ে এলো অন্য পাশটায়। লাগছে আয়নাপু, হাত ছাড়ো। ঝটকা দিয়ে হাত ছাড়ালো আয়ানা। কুহু কটমট করে চাইলো। তোমার সমস্যা কি? সমস্যা আমার? সমস্যা তো তোর, বেহায়া মেয়ে কোথাকার। আয়নাপু, মুখ খারাপ করাবে না। আমি খারাপ হলে তুমি নিতে পারবে না। তুই আর কি খারাপ হবি? তোকে বলেছি দীপ্র দাদাভাইকে আমি পছন্দ করি, তারপরও তুই তার পেছন পেছন ঘুরিস, বেহায়ার মতো লেগেই আছিস। কথাগুলো লাগলো কুহুর। ও এগিয়ে এসে বলল, দীপ্র ভাইকে তুমি পছন্দ করো, কিন্তু সে কি করে? করে না কি করে না সেটা আমি বুঝে নেব, তুই মাঝে আসবি না। শোনো আয়ানাপু, আমি মাঝে আসিনি, কিন্তু তুমি বারবার আমায় অপবাদ দাও। তবে একটা কথা, আমি যদি একবার মাঝে আসি না, তোমার মতন 10 আয়ানাও আমাকে সরাতে পারবে না। নিজের সীমায় থাকো। ভালো মানুষই না সবসময় দেখাবো না। তপ্ত বাক্যগুলো বলেই চলে গেল কুহু। আয়না হতভম্ব হয়ে রইল। ওর শরীর কাঁপছে, চোখ থেকে আসছে জল। একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে বুকের ভেতর হাহাকার বয়ে চলেছে। মাথার ওপর দিয়ে নেমে যাচ্ছে বিশাল বিশাল ঢেউ। রাত্রি বোধহয় কেঁদেছে। ওকে দেখে তেমনই মনে হচ্ছে। দীপ্র ওর পাশে বসা। ও সরাসরি কথা বলতে এসেছে। আমি বুঝতে পারছি তোমরা চাও অরণ্য আর আমার সম্পর্ক ঠিক হোক, কিন্তু এটা ঠিক হবার নয় দীপ্র ভাই। দীপ্র একটু সময় নেয়, তারপর বলে, তুই কি সত্যিই চাস না? না, চাই না। ওর লাইফস্টাইল আমার সাথে মিলে না। আমি ওর অন্য সব বান্ধবীদের মতন স্টাইলিশ না, আমি সাধারণ। আমার সাথে ওর যাবে না। এটা ও বলেছে? না, তবে বুঝতে পেরেছিলাম, সেজন্যই সরে এসেছি। বলে ঠোঁট কামড়ে ধরে রাত্রি। অরণ্যের সাথে সম্পর্কটা হুট করে। রাত্রি বরাবরই মিশুক, একটু চঞ্চল। সেই চঞ্চল স্বভাব থেকেই অরণ্যের সাথে কথা বলা, তারপর দুজন একটা সম্পর্কে যাওয়া। কিন্তু সম্পর্কের আগে সম্পর্কটা যেমন ছিল, সম্পর্কের পর সম্পর্কটা একদম বদলে এলো। অনিশ্চয়তা যোগ হলো। সেই অনিশ্চয়তা, দিনের পর দিন কথা কাটাকাটি, সব মিলিয়ে রাত্রি নিজেকে সরিয়ে নিল। তবে ক্ষীণ আশা ছিল অরণ্য বুঝি তাকে মানাবে, কিন্তু তেমন কিছু হলো না। গো ধরে রইল ওপাশের মানুষটাও। আর তারপর বিচ্ছেদটা সত্যিই হয়ে গেল। রাত্রি শিউরে উঠল, নিজেকে সামলে বলল, আমি সত্যি এবার বিয়ে করতে চাই।
বাবাকেও বলবো। দীপ্র কি বলবে বুঝলো না। রাত্রি চাইলো পাশ ফিরে, আবারও বলল, অরণ্য আমার জীবনের কেউ না, কেউ না। ওকে আর আমিই চাই না। আমি একটু ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই আমি। আমি তোদের বিষয়ে কথা বলিনি, এবার বলার প্রয়োজন মনে করছি। তোরা কি চাস সম্পর্কটা ঠিক হোক? অরণ্য বসে, হাতে জ্বলন্ত সিগারেট। ও আসলে সিগারেট খায় খুব। দীপ্র এগিয়ে এসে ওর হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিল। কি ভাই? আমি তোকে জিজ্ঞেস করেছি, তুই কি ওর বিষয়ে সিরিয়াস ছিলি? সিরিয়াস না হলে প্রেম করতাম? তাহলে এখন? ওর ইগো আছে, আমার নেই। দেখ অরণ্য, একদিক থেকে একটু নরম হতেই হয়। সব সময় আমি কেন হব ব্রো? অরণ্যের মুখ বিবরে একটা কালো আধার এসে ধরা দিল। দীপ্র বসলো ওর পাশে। রাত্রি বিয়ে নিয়ে সিরিয়াস। যা ইচ্ছে করুক। সময় চলে গেলে তখন আবার আফসোস করিস না। কথা বলতে পারলো না অরণ্য। দীপ্র ওর পিঠে হাত রাখলো। তুই সময় নে অরণ্য, একটু ভাব। রাত্রিকে আমি চিনি, আমার স্নেহের বলে বলছি না, ও আসলেই খুব ভালো, শুধু একটু অভিমান বেশি। তুই সময় নে, তবে এত নিস না যতটা নিলে আর কিছু করতে পারবো না। বলে অরণ্যকে একা রেখে চলে গেল দীপ্র। অরণ্য উদাস হয়ে চেয়ে রইল। রাত্রির বিষয়েও সিরিয়াস ছিল, মেয়েটিকে ওর ভালো লেগেছিল, কিন্তু দিনের পর দিন সন্দেহ, কথা কাটাকাটি নিতে নিতে ও আসলেই ক্লান্ত। শাড়িটা গায়ের উপর দিয়ে দেখে চলেছে কুহু। কণা বসে আছে বিছানায়, হাতে ফোন, আর চোখে বোনের কাজকর্ম দেখছে। এই পর্যায়ে ও কথা বলার প্রয়োজন বোধ করে। ধ্যান ফেরে কুহুর। ও শাড়িটা কাবাটে তুলে রাখতে রাখতে বলে, কি? দীপ্র ভাইয়ের পছন্দ আছে? কাবাট লাগিয়ে পেছনে চায় কুহু। কণা উঠে এসে বোনের পাশে দাঁড়ায়। শাড়ির কথাই শুধু বলিনি। কুহু চায় ভ্রু বাঁকিয়ে। কণা বোনের গাল টেনে বলে, তোর কথা বলছি আপু, দীপ্র ভাইয়া তোকে পছন্দ করে, কারণ তোর চোখ সুন্দর। বাজে কথা বলবি না কণা, সে আমাকে পছন্দ করে না। তুই মানতে চাস না বিষয়টা, কিন্তু আমি শিওর সে তোকে পছন্দ করে। মাঝে বিয়ে ভাঙার বিষয়টা। বলে কণা ধ্যানে ডুবে গেল। কুহুর গলাটাও শুকিয়ে এলো। এই বিষয়টা থেকেও পালাতে চায়, তবে কেন যেন পারে না। সারাক্ষণ কোনো না কোনোভাবে তাড়া করে বেড়ায়। আসলে জীবনের মিথ্যাগুলো এভাবে সব সময় পেছনে পড়ে থাকে, চাইলেও এর থেকে নিস্তার পাওয়া যায় না। আমার কি মনে হয় জানিস? কণার চোখ দুটো চকচক করছে, কিছু একটা মিলাতে পেরে ভীষণ খুশি লাগছে তাকে। মনে হচ্ছে প্রথম প্রথম দীপ্র ভাইয়া মানতে পারেনি, হয়তো তোদের দুজনের যোগাযোগ ছিল না, তারপরে হুট করেই একটা সিদ্ধান্ত। এসবের জন্য তখন এমন সিদ্ধান্ত নিল, এখন ঠিকই তোর প্রেমে পড়েছে। তুই চুপ কর তো। উফ, তুই বোঝ আপু, আমি চাচ্ছি আয়নাপুর আগে দীপ্র ভাইয়া তোর হয়ে যাক। আমি এসবে নেই কণা। কুহু আটকায়, তাকায় ছোট দুটো চোখে। কণা বোনকে জড়িয়ে ধরে। তোকে আসতেই হবে আপু, আসতেই হবে। একটা কথা বলি, আবার কি? তুই না চাইলেও দীপ্র ভাইয়া হয়তো তোকে চেয়ে নেবে। সব এত সহজ না কণা। কেন সহজ না? আয়ান আপু দীপ্র ভাইকে খুব পছন্দ করে। তাতে কি? একটা ঝামেলা হয়ে যাবে, আমার এসব আর ভালো লাগে না। সবটা কেমন এলোমেলো। তুই কঠিন করে ভাবছিস। না রে, তুই অবুঝ, তাই বুঝতে চাইছিস না। বলে কুহু ছুটে চলে আসে বারান্দায়। এত সময় অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এবার বাতাসের জোর বেশি। ও বারান্দায় কাপড়গুলো এনে বলে, ছাদে কাপড় আছে, একদমই মনে নেই, আমি যাই। বলে ছুট লাগায় কুহু। ছাদে এসে দেখে কাপড়গুলো একদমই ভিজে গিয়েছে। ও হতাশ হয়। ভেজা কাপড়গুলো তুলতে গিয়ে নিজেও ভিজে যায়। ঠিক সে সময় দীপ্রর কণ্ঠটা পাওয়া যায়, বোধ হয় ছাদের অন্য পাশটায় ছিল। এগিয়ে আসে, কুহু দাঁড়ায়। বৃষ্টির পানি মাথা থেকে নেমে মুখশ্রীতে এসে পড়ছে। কুহু থেকে থেকে ঠোঁট দুটো বন্ধ করছে। দীপ্রর বরাবর হয়ে বলে, আচ্ছা যা। কিছু বলতে চেয়েছিলেন? না। তাহলে ডাকলেন যে? কি জানি, যা ভিজে গিয়েছিস। বলে অন্য পাশটায় তাকায় দীপ্র। কুহু কয়েক সেকেন্ড থেমে থেকে ছাদ থেকে নেমে আসে। কুহু তখন ঘরে বসে, সাথে কণাও আছে। দীপ্র জামা কাপড় বদলে এসেছে, ওর ঠান্ডার বাতিক আছে। ও কয়েকবার হাসি দিয়ে ঘরের দরজায় ঠক ঠক করে। কণার অধরে হাসি আসে।
দীপ্র ভাই, আসো আসো। বলে এগিয়ে আসে কণা। দীপ্র হেসে বলে, এলাম একটা দরকারে। কুহু চা বানাতে পারবি? কুহু মাথা দোলায়। দীপ্র বলে, তাহলে বসলাম আমি। কুহু চলে যায়। দীপ্র বসে কণাকে নিয়ে। টুকটাক কথার মাঝে কণা বলে, আমার একটা ধারণা আছে। প্রশ্ন নিয়ে চায় দীপ্র। কণা বলে, মনে হচ্ছে আমার দুলা ভাই তুমিই হবে। বলে খুশি হবি নাকি? খুব খুশি হব। ওর এই খুশির মাঝে ঝামেলা পাকাতে আগমন হলো আয়ানার। ও একগাল হেসে বলল, তোমাদের বিরক্ত করলাম না তো? না, বস এখানে। বসলো আয়ানা। দীপ্রর যতটা কাছাকাছি বসা যায় ঠিক ততটাই ঘেসে বসলো। কণা ঠোঁট কামড়ে তাকানো। এসব নিতে পারে না। আয়ানার দোষ সব কিছুতেই পায়ও। তুই কি বিরক্ত হলি কণা? না, বিরক্ত হলে তো আসতেই মানা করতাম। কণা এমনই, মুখের উপর এমনভাবে বলে। দীপ্রদের দ্বন্দ্ব বুঝতে পারল, তাই শাসনের সুরে বলল, আমি কি বলেছিলাম সবাই মিলেমিশে চলবি? সেগুলো মনে নেই? সরি, আমারই ভুল। কণা তো ছোট। বলে কথা মেটানোর চেষ্টা করে আয়ানা। কণা এতে গলে না। ও বরং ঠোঁট কামড়েই রাখে। এই অসহ্যকে নিয়ে ওর কিছু বলার রুচিও নেই। আমি এলাম তোমায় দেখে। কুহু বোধহয় চা বানাতে গেল, তাই না? হ্যাঁ, আমি বলেছি। ও, আমাকে বললেও পারতে। কুহু তো কত কিছু করে। আমি ফ্রি ছিলাম। দীপ্র একটু বিব্রত বোধ করলো, তবে কথা কাটিয়ে বলল, অন্য এক সময় তোকে বলবো। ওদের কথার মাঝে চাহাতে ফেরে কুহু। আয়ানাকে দেখে বলে, ও আয়ান আপু, আমি তো 3 কাপ চা বানালাম। সমস্যা নেই, আমি খাবো না। নিজে ভাগ দেবে না বলে আগে ভাগে চা নিয়ে এটু করে ফেললো কণা। কুহু বলল, আচ্ছা তুমি নাও, আমি পরে খাবো। বলছিস যখন নেই তবে। বলে এক কাপ চা তুলে নেয় আয়ানা। কুহু এবার অন্য কাপটি দীপ্রর দিকে বাড়িয়ে ধরে। দীপ্র বলে, আরেকটা কাপ নিয়ে আয়। কেন? নিয়ে আয়। কুহু চট করে আরেকটি কাপ নিয়ে আসে। দীপ্র এক কাপ চা দুভাগে ভাগ করে নেয়। একটি কুহুকে দিয়ে বলে, বস। পুরো বিষয়টা দেখলো আয়ানা। ওর খুব খারাপ লাগলো। ও 4 কাপটি তুলে নিয়েই বলল, আমি চাই, আমার কাজ আছে। এরপর একটা সেকেন্ডও থাকলো না, ও চলে গেল। সেদিকে চেয়ে কুহুর মনটা উদাস হলো। ও চাইলো কণার দিকে। কণাকে ভীষণ খুশি দেখাচ্ছে। এদিকে দীপ্র নির্বিকার ও নীরবে নিভৃতে আয়ানাকে কিছু একটা বুঝিয়েছে কুহুকেও। বাড়ির সব বাচ্চারা আজ এতিমখানায় এসেছে। এই এতিমখানাটা বহু বছর আগের কুহুর দাদার দান করা জমিতে গড়ে উঠেছিল। ওরাই সব রকম দায়িত্ব নিয়ে চালাতো। কুহুর দাদার ইন্তেকালের পর দাওয়ান বাড়ির ওপর এক প্রকার নজরই রাখলো। এত এত সম্পত্তি ধীরে ধীরে হারাতে লাগলো। কাদের, দবির আর আনোয়ার একটু বড় হওয়ার পর স্থিরতা হলো। তবে ততদিনে দাওয়ান বাড়ির ঐতিহ্য হারিয়ে বসেছে। তবু এতিমখানাটা চলমানই ছিল। তারপর 3 ভাইয়ের বিয়ে হলো, সংসার হলো। একটা সময় পর দবির আর আনোয়ার জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলেও গেলেন। তখন সব কিছুর হাল ধরল কাদের। শেষমেশ লোকটাও হারিয়ে গেল। এতিমখানার দায়িত্বরত লোকটি ওদেরকে দেখে এগিয়ে এলেন। সালাম জানালো ওরা। কুহু আর রাত্রিকে চেনেন ভদ্রলোক। হেসে বললেন, ভালো আছো তোমরা? ভালো আছি চাচা। মা বাচ্চাদের জন্য খাবার পাঠালো। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই ওরা তো অপেক্ষায়। সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে। ওদের গাড়িটা থামার পরপরই বাচ্চারা সব কক্ষগুলো থেকে উকিঝুঁকি দিতে শুরু করেছে। দীপ্র সব খাবার নামানোর ব্যবস্থা করে এগিয়ে এলো। পরিচয় দিতেই দায়িত্বরত লোকটি বললেন, মাশাল্লাহ, বাবা তুমি তো অনেক বড় আর সুদর্শন হয়ে গেছো। কত আগে দেখেছি। ধন্যবাদ চাচা, দোয়া করবেন। সব সময় করি বাবা। আমি খাবার নামিয়ে দিয়েছি, কাউকে একটু পাঠান, খাবারগুলো গরম গরম বাচ্চাদের দিয়ে দিক। ও হ্যাঁ, আমি দেখছি। বাবা তোমরা ভেতরে যাও। লোকটা কাউকে একটা ডাকতে শুরু করলেন। কুহু পুনরায় গাড়ির কাছে এসে দেখলো সব ঠিকঠাক নামানো হয়েছে কিনা। দীপ্র ওর পেছন পেছন এসেছে। সব ঠিকঠাকই নামিয়েছি। না, আমি এমনিই দেখছিলাম।
কুহুর মাথায় ঘোমটা টানা, সালোয়ার কামিজের সাথে ওড়না দিয়ে ঘোমটা টানায় ওকে কেমন বউ বউ লাগছে। দীপ্র কয়েক সেকেন্ড দেখে নিয়ে দৃষ্টি ফেরালো। অরণ্য ভাইয়া কখন আসবেন? অরণ্য ওদের সাথে আসেনি, একা আসার কথা। দীপ্র বলল, কিছু সময়ের মধ্যেই ও বাচ্চাদের জন্য উপহার আনতে গিয়েছে। আজ আরেকবার দুজনের কথা বলার একটা পরিস্থিতি তৈরি করলে কেমন হয়? ভালো তো হয়, তবে আমি আসলে সন্দিহান। অরণ্য ভাইয়ার সাথে কথা বলেছিলেন? হুম, আমি যা বলার বলেছি, এখন পুরোটাই ওদের উপর। চল আমরা সামনে যাই। সবাই ভেতরে চলে গিয়েছে। আজ আয়ানা আসেনি, সেই জন্য বেশ একটা ফুরফুরে ভাব বিরাজ করছে ওদের মাঝে। মেয়েটি থাকলে সারাক্ষণ কোনো না কোনো সমস্যা হয়। কুঞ্জ অবাক হয়ে বাচ্চাগুলোকে দেখে চলেছে। কেউ কেউ ওর বয়সী, কেউ ছোট, কেউ বা একটু বড়। বাচ্চাগুলো কুঞ্জর দিকে কেমন করে তাকিয়ে আছে। কুঞ্জর গায়ে বেশ দামি পোশাক, বাচ্চাগুলোর গায়ে সাধারণ কিছুটা পুরাতন জামা কাপড়। একটা বাচ্চা এগিয়ে এসে কুঞ্জর জামা ধরে টান দিল, খুব আগ্রহ নিয়ে দেখছিল। এবার লোভখানা সামাল দিতে ব্যর্থই হলো। কুঞ্জ বলল, তোমাদের এমন জামা নেই? বাচ্চাগুলো একটু সময় নিয়ে মাথা নাড়ালো। অর্থাৎ নেই, এমন জামা তো দূরের কথা, নতুন কোনো জামাও আর নেই। দাওয়ান বাড়ি থেকে আগের মতন টাকা যে আসছে না, ওদের তো ভরসা ওরাই। কনার রাত্রে একসাথে হাঁটছিল। কুঞ্জ ছুটে এসে বলল, রাত্রিপু, ওদের নাকি ভালো জামা নেই, সবাই কেমন পুরাতন জামা পরে আছে। আমরা ওদের জামা দিতে পারি না? কুঞ্জর কথা শুনে রাত্রির মনটা ভীষণ ভালো হয়ে গেল। ও কিছু বলার আগেই ওপাশ থেকে দীপ্রকে আসতে দেখা গেল। দীপ্র বলল, কি বলছিস তোরা? জবাব দিল রাত্রি, বলল, কুঞ্জ বলছিল বাচ্চাদের ভালো জামা নেই, আমরা কি জামা দিতে পারি না? দীপ্র হাসলো। কুঞ্জর মনটা আসলেই পরিষ্কার, বাচ্চারা অবশ্য পরিষ্কার মনেরই হয়। ও কুঞ্জর মাথার চুলগুলো নাড়িয়ে বলল, দিলে তুই কি খুশি হবি? খুশি হব দাদা ভাই। তাহলে দেব। কুঞ্জর অধরে হাসি এসে ধরা দিল। ও বলল, আমি ওদের বলি? আচ্ছা বল। কুঞ্জ উচ্ছ্বাস নিয়ে বাচ্চাদের দিকে ছুটল। রাত্রি হেসে বলল, কুঞ্জর শিক্ষা ভালো। ফট করেই পাশ থেকে কণা বলল, হ্যাঁ, আমি অবাক হই একটা বিষয়। কুঞ্জ আর আয়না আপু আপন ভাই বোন হয় কেমন করে? কুঞ্জর শিক্ষা আকাশে হলে আয়না আপুর শিক্ষা পাতালে। কনা, চুপ কর তুই, বেশি কথা বলিস কেন? তুই আপু আমাকে সব সময় বকিস। বলে কণা উল্টো পথে হাঁটতে লাগলো। রাত্রি গেল ওর পেছন পেছন। কুহুর একটু অস্বস্তি হচ্ছে। ও বলল, কনা আসলে বাচ্চাই রয়ে গেছে। সেটা বুঝি, তাছাড়া আয়নারও দোষ আছে। সে আপনাকে পছন্দ করে, তাই আমাদের খুব একটা দেখতে পারে না। ফট করে বলে উঠল কুহু। দীপ্র মুখের ভঙ্গিমা কঠোর রেখে বলল, একপাক্ষিক কোনো কিছুর মূল্য নেই কুহু, না হলে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল দীপ্র। কুহু চেয়ে রইল, তবে বাকিটার বলল না। পুরুষটি এক গাড়ি জিনিস এনেছে অরণ্য, একদম শেষ বেলায় পৌঁছালো। দীপ্র আগে ভাগেই ভেবে রেখেছিল বাচ্চাদের জামা কাপড়ের বিষয়টি, সেই অনুযায়ী কেনাকাটা করে এনেছে অরণ্য। চকলেটগুলো যখন নামানো হলো, বাচ্চাগুলো সব বড় বড় চোখ করে রইল। এত চকলেট ওরা কখনো দেখেনি। ড্রেস, চকলেট সহ আনুষঙ্গিক আরও কিছু জিনিস দেওয়া হলো ওদের। দীপ্র দায়িত্বরত লোকটার হাতে একটা মোটা অঙ্কের টাকাও তুলে দিল। মুখে বলল, ওদের যা যা লাগে সেগুলো দেবেন চাচা। ওদের এখন থেকে আর কষ্ট হবে না, এটা আমি নিশ্চিত করব। লোকটার চোখে পানি চিকচিক করে উঠল। বাচ্চাগুলোকে সন্তানের অনুরূপ স্নেহ করেন তিনি। শুক্রিয়া বাবা, আল্লাহ ভালো করবেন। ধন্যবাদ চাচা, আমি লজ্জিত। এতদিন পর এসে ওদের কথা ভেবেছি, আরো আগেই এখানে আসা দরকার ছিল। সবে আল্লাহর ইচ্ছা বাবা। তা তুমি বিয়ে করেছো? সন্তান আছে কোনো? ফট করে কথাটা বলায় দীপ্র একটু অস্বস্তিতে পড়ল। পর মুহূর্তে সেটা কাটিয়ে বলল, বিয়ে করিনি চাচা, দোয়ায় রাখবেন যেন দ্রুত বিয়েটা করতে পারি। আল্লাহ দ্রুত ইচ্ছে পূরণ করুক। বলেই দীপ্রর বাহু ছুঁয়ে দিলেন তিনি। দীপ্র দেখল কুহু এদিকেই আসছে। ও ইশারা করলো অরণ্য আর রাত্রির বিষয়টা নিয়ে। দীপ্র এগিয়ে এসে বলল, তুই রাত্রি আর অরণ্যকে বলবি আমি এতিমখানার বাগানের দিকটায় আছি, যেতে বলেছি। ওরা একে অপরের মুখোমুখি ওখানেই হবে। আচ্ছা।
বলে চলে গেল কুহু। মেয়েটি এই সম্পর্ক নিয়ে অনেক বেশি আগ্রহী, অথচ নিজের বেলায় একটু কি ভাবে